থেকে করেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং আমাদের কাছে এটা পরিষ্কার যে কোন পতাকা নিয়ে করছে রাজনীতিটা, সেটার দিকে যেও না। পতাকা রং হামেশা পাল্টাচ্ছে। মুকুল রায় এক সময় নিজে তৃণমূলের পতাকা দিয়েছেন যাদের হাতে, আবার তাদের হাতে বিজেপি পতাকা তুলে দিয়েছেন, আবার নিজে বিজেপির পতাকা তুলে নিয়েছেন, আবার এখন নিজে তৃণমূলের পতাকা দিয়েছেন, এবং স্পিকার দাঁড়িয়ে বলছে সে বিজেপি না তৃণমূল, আমরা কিছু বুঝতে পারছি না। একা কেন করবে? বিরোধী দলগুলোর সম্মিলিত প্রার্থী, তুমি একা পড়ে গেছো, কারণ তুমি এটাকে বলেছো তৃণমূলের প্রার্থী। কিন্তু আমরা প্রথমেই বলেছি যশবন্ত সিনহা আমরা কোনো দলের প্রার্থী হবে না, এই জন্য সে আগে তৃণমূল থেকে পদত্যাগ করেছে, তারপরে সে সম্মিলিত বিরোধীদের প্রার্থী হয়েছে। সম্মিলিত বিরোধী প্রার্থীদের মধ্যে অনেকেই কেনাবেচা করবে বিজেপি। আমাদের পঞ্চায়েতে আমরা দেখি না, পুরসভায় আমরা দেখি না, দুর্ভাগ্য রাজ্যসভার ভোটেও তাই হচ্ছে, এখন রাষ্ট্রপতির ভোটেও তাই হচ্ছে। এখন মমতা ব্যানার্জি রথের দিনে এটা বলেছেন, অপেক্ষা করো উল্টো রথের দিন আবার উল্টো কথা বলবেন। এটা অভ্যাস আছে মমতা ব্যানার্জির। যখন কালামকে যখন রাষ্ট্রপতি করার দ্বিতীয়বারে করার ব্যাপারে তোমার মনে আছে, কুণাল ঘোষ, কিরণময় নন্দ এবং মমতা ব্যানার্জি মমতা এর বাড়িতে গিয়েছিলেন, মুলায়ম সিংয়ের বাড়িতে, তারপর বেরিয়ে এসে বললেন কালামের সঙ্গে আমার কথা হয়ে গেছে, কালাম হচ্ছে দ্বিতীয়বারের জন্য দাঁড়াবে। আর এপিজে আবুল কালাম বললেন যে আমি দ্বিতীয়বারে দাঁড়াবো না। তাই লুজ গান তো, যে কোনো জায়গায় গুলিগুলো চালিয়ে দেয়, ধৈর্য ধরতে হয়। আমরা বামপন্থীরা প্রথম থেকে বলে এসেছি চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের সময় আমাদের গর্ব ছিল 73% মানুষ সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা হতো, একটা সাবসিডি হেলথ সেন্টার থেকে হাসপাতালগুলো পর্যন্ত। কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলেই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভাঙছে, যেমন স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভাঙছে, এবং সেটাকে हिंदी में बोलते हैं महंगा कर रहा है। इलाज का खर्च महंगा हो रहा है, तालीम का खर्च, शिक्षा का खर्च महंगा हो रहा है, और ये योजनाबद्ध तरीके से हो रहा है। और दूसरी तरफ वो कह रहे हैं कि हम तुम्हारा जो है हम तुमको लोन देंगे, स्टडी लोन देंगे, हम तुमको आयुष्मान कार्ड देंगे, हम तुमको स्वास्थ्य साथी कार्ड देंगे। अरे हमारा अस्पताल का बेड, हमारा ओटी चार्ज, हमारा डायग्नोस्टिक का रिपोर्ट का चार्ज, हमारा जो है जांच करने का जो है दवाई का जो पैसा, तो सरकार कम से कम अगर चाहती तो एक हेल्थ इंश्योरेंस को अगर प्रमोट कर रहे हैं तो हेल्थ इंश्योरेंस में जो प्रीमियम होता है, लाइफ इंश्योरेंस में जो प्रीमियम होता है, उसमें जीएसटी बंद करना चाहिए। देश के नागरिक का अगर स्वास्थ्य चाहते हैं तो दवाई में जो जीएसटी होता है उसको हम मना कर रहे हैं कि जीएसटी उठाओ। इसलिए अभी कई दिन पहले हमारा जो मेडिकल रिप्रेजेंटेटिव्स के जो यूनियन थे वो लोग बड़ा भारी लड़ाई लड़ रहे हैं कि टैक्स मुक्त दवाई चाहिए, और जो भी हेल्थ का इंफ्रास्ट्रक्चर है उसको भी टैक्स मुक्त करना चाहिए। सरकार खुद अगर नहीं कर पा रहे हैं तो बाकी जो कर रहा है वो ताकि खर्च को कम हो, क्योंकि जो टैक्स लगाया जाएगा बेड में लगे या दवाई में लगे या जांच में लगे, वो टैक्स तो जो दवाई का खर्चा दे नहीं पा रहा है, इलाज का खर्चा दे नहीं पा रहा है, उसको वो टैक्स भरना पड़ रहा है। तो एक तरफ सरकार अपने सुविधा के लिए हवाई जहाज खरीद रहे हैं, अपने सुविधा के लिए, अपने सुरक्षा के लिए वो करोड़ों रुपया रोज़ाना खर्च हो रहा है, विज्ञापन के लिए करोड़ों रुपया खर्च हो रहा है। लेकिन वो जो जीएसटी ख़त्म करने की बात है उसको बल्कि नए तरीके से लागू कर रहे हैं स्वास्थ्य में और शिक्षा में। इस शिल्पांचल में जो रेलवे का जमीन है उसमें उच्छेद का काफी तनाव अभी फैला हुआ। মুখোপাধ্যায় বা বেশ কয়েকজনের নামে এই অভিযোগ উঠেছে, তো সেই বিষয়গুলো কি তদন্ত করা? অভিযোগ যখন ওঠে, অভিযোগকারী যা জানে পার্টিতে সেরকম ব্যবস্থা আছে, যেখানে দাঁড়িয়ে এটা এই আইন সংশোধন হয়েছে বলে তা নয়, তার আগে থেকেই আমাদের একেবারে ইন্টারনাল কমিটি আছে, যেখানে দাঁড়িয়ে কিভাবে এটা নিষ্পত্তি হয় তার পদ্ধতি আছে, এবং এর আগে আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। কিন্তু সেই অভিযোগগুলো সেই নির্দিষ্ট কমিটির কাছে যখন যায় বা অন্যদের কাছে যখন আসে সেই কমিটি আমরা পাঠাই, সেখানে দাঁড়িয়ে তার নিষ্পত্তি করা হয়। আমরা এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স। তাতে উনি বর্ধমানে এবং আসানসোলে বিক্ষোভের মুখে পড়েছিলেন, টাকার দেখানো হয়েছিল, এবং সেই সময় তিনি মঞ্চ থেকে বলেছিলেন যে বিকাশ ভবনে যান, বিকাশ বাবুকে করুন, আমি 17,000 রেখে দিচ্ছি। তো বিকাশবাবু তার জবাবও দিয়েছেন, নবান্ন থেকে মমতা ব্যানার্জি সরে যান, তাহলে চাকরি হবে, শূন্যপদ নিয়োগও হবে, সুষ্ঠুভাবে হবে এবং দুর্নীতিমুক্তভাবে হবে। আর তার সঙ্গে যারা ঘুষের জন্য টাকা দিয়েছে, আমরা বলেছি পাহাড়ে পাবলিক করে, আমরা তো নাম চাইছি এবং নাম আসছে, যারা টাকা দিয়ে চাকরি হয়নি বা চাকরি হয়েছে, বেকার ছেলেমেয়েদেরকে আমরা বলেছি
তোমরা নামের তালিকা দাও, আমরা তাদের কড়ি, বর্গা, ইট, কাঠ, পাথর সেই সমস্ত তৃণমূলের নেতাদের নিলাম করে দিয়ে, বিক্রি করে দিয়ে তারপর হচ্ছে সেই মানুষের টাকা ফেরত দেওয়া। একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে বলি, পার্টি কংগ্রেসের একটা ধারা এবার যুক্ত হয়েছে, গৃহস্থ হিংসার সাথে যদি কেউ যুক্ত থাকে তাহলে দল থেকে বহিষ্কার করা হবে। এই বিষয়টা কেন এতটা প্রয়োজন হলো, এটা একটু বলুন। এটাকে বলে জেন্ডার সেন্সিটিভিটি। আমরা যে তৃতীয় লিঙ্গের মানুষের কথা বলছি, কমিউনিটি তো বলতে হয়। এরপরে আমাদের দেশে এবং সমাজে যেভাবে এমনভাবে গার্হস্থ্য হিংসা বাড়ছে, তার উপর দাঁড়িয়ে লিঙ্গের ভিত্তিতে নির্যাতন হচ্ছে, সেখানে আমরা লড়াই করছি, সমানাধিকারের কথা বলছি, এবং এই অন্যায় নির্যাতনের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি লড়াই করছে। তাহলে আপনি আচরি ধর্ম অপরে শেখায়। সেখানে আমরা আমাদের পার্টির গঠনতন্ত্রে একজন কমিউনিস্ট পার্টির সদস্যর ভূমিকা কী হবে সেই ব্যাপারে আমাদের গঠনতন্ত্রে আমরা সংশোধন করে, আগে এটা প্রয়োজন হয়নি, কিন্তু এখন যেভাবে সমাজ থেকে তো লোকজন আসে, তাই সমাজে যে বিপদটা বাড়ছে সেটা আমাদেরকে তার মধ্যে ইনকর্পোরেট করতে হয়েছে যে আমাদের দপ্তরে আমাদের সঙ্গে যারা কাজকর্ম করছে তারা কখনোই, আমাদের কর্মী যারা আছে, আমাদের নেতৃত্বে যারা আছে, তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ যাতে না হয়, এবং কোনো অভিযোগ যদি হয় তার নিষ্পত্তি কীভাবে হবে তার জন্য আমরা রুলস ঠিক করেছি। রেলের এই উচ্ছেদের ব্যাপারে একটা মতামত দিয়েছে, আপনি বলেছে যে উচ্ছেদ করা যাবে না, তাহলে আপনার বক্তব্য আমি তো বললাম রথ আর উল্টোরথ কেন বললাম, একটু আগে অন্য প্রশ্নে মমতা ব্যানার্জিকে রথ আর উল্টোরথ কেন বললাম। তাহলে রেলমন্ত্রীর বাজেট বক্তৃতা দেখো, যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তখন তিনি কী বক্তৃতা করেছিলেন। তখন তিনি সেই বাজেটে শিলিগুড়ি এসে শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী স্টেশন পর্যন্ত রেলের দুধারে যত বাড়তি জমি পড়ে আছে সেগুলোকে কমার্শিয়াল এক্সপ্লয়েট করবো, সেটা স্পেসিফিক করা হয়েছিল। অন্য আরও জায়গাগুলো আমার নাম একটা মনে আছে, যেহেতু আমি তখন নর্থ ইস্টের এমপি ছিলাম, এই জন্য আমি তখন বললাম যে এটা ইচ্ছে করে পরিকল্পনা করা হচ্ছে। আজকে যে রেলের কর্মী ছাঁটাই হচ্ছে, পদ লোপ হচ্ছে, তো মমতা ব্যানার্জি তার রেল বাজেটের বক্তৃতায় বলেছিলেন যে সংখ্যা কমাতে হবে এবং সারেন্ডার করতে হবে। এখন তুই বলবে ছাঁটাই করলে চলবে না, তো তুই হিন্দি में इसको कहता है चोर को कहो चोरी करो আর সাহুকার को कहो जाग के रहो। চোরকে বলছি চুরি করো আর গৃহস্থকে বলছি জেগে থাকো। এটি হচ্ছে, এটাকে বলে সাপের মুখে চুমু খাওয়া, ব্যাঙের মুখে চুমু খাওয়া। এটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি। এখন যদি ওনারা আন্দোলনে নামেন এবং আপনাদের পাশে চান, আপনারা কি একসাথে লড়াই করবেন? ওনারা আন্দোলনে নামবেন, কখনো হয়? ওনারা তো দেখবেন কটা সিট, ইট, বালি, সিমেন্ট, কাঁকড়, পাথর কোথায় কী বিক্রি হবে, সিন্ডিকেট রাজ করবেন, তাই তো? তৃণমূল কংগ্রেস কোনটা বিষয়ে আন্দোলন করেছে এটা বড় একটা উদাহরণ দাও আমাকে। কোন বিষয়ে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এখন আন্দোলন করছে? যারা আন্দোলন করে বললো চাকরি পেয়েছে বেআইনিভাবে ঘুষ দিয়ে, অথচ যারা চাকরি পাওয়ার কথা স্কুলে, প্রাইমারিতে, হায়ার সেকেন্ডারিতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, তারা চাকরি পায়নি। কলেজ সার্ভিস কমিশন থেকে টেট, এসএসসি, বোর্ড এসব যখন কাট করায় তখন মমতা ব্যানার্জি কী বলছেন? তৃণমূল কি আন্দোলন করছে বেকার ছেলেদের কাজ দিতে হবে বলে? বলেছে যারা চুরি করেছে, বেশ করেছে, তাদেরকে শাস্তি দেওয়া চলবে না। চিটফান্ডে যখন লোকে বলেছিল যে আমাদের টাকা ফেরত দাও বলে আন্দোলন করছিল, সে তৃণমূল কি আন্দোলন করেছিল যে চিটফান্ডে যা টাকা গিয়েছে তাদেরকে নিয়ে টাকা ফেরত দেওয়া হবে? তিনি বলেছেন যা গেছে তা গেছে। আর অপরাধীদের যখন চোরদের ধরা ছিল তখন বলেছিলেন আমরা সবাই চোর বলে মিছিল করেছিলেন। তার এখন যখন ঘুষখোরদের বিরুদ্ধে লড়াই হচ্ছে, উনি এখন যদি আন্দোলন নয় মিছিল যদি করেন নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নিয়ে, তাহলে বলবে আমরা সবাই ঘুষখোর। গোটা উদারীকরণ মানে, আর্থিক লিবারাইজেশন মানে তো এটাই যে ব্যাংকে, পোস্ট অফিসে, পেনশন ফান্ডে, পিএফে কেন টাকা থাকবে? এগুলো সব আদানি আম্বানিদেরকে এবং দেশি বিদেশি পুঁজিকে ব্যবসা করার জন্য দিয়ে দিতে হবে। তখনই ব্যাংকে ঋণের হার কমানো হয়েছে ডিপোজিটে। যারা সিনিয়র সিটিজেন্স যারা আছে তারা সমস্ত জীবনের রোজগার যেখানে রেখে দিয়ে তার থেকে তার দুধের খরচ, তার ওষুধের খরচ, তার বাড়ি ভাড়া, তার যাতায়াত, তার বিদ্যুতের খরচ হওয়ার কথা, জ্বালানি খরচ হওয়ার কথা, সেগুলো বাড়ছে, তার আয় কমে যাচ্ছে। অন্যদিকে পোস্ট অফিসে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আমরা সবসময় আমরা বলে আসতাম যে সবচেয়ে বেশি টাকা স্বল্প সঞ্চয় পশ্চিমবঙ্গের মানুষ জমা করে, কারণ তারা একটু ভবিষ্যৎকে দিয়ে ভাবনা চিন্তা করে, আর খুব বেশি এন্টারপ্রাইজিং নয়, রিস্ক নিতে চায় না, তারা টাকাটাকে একটা সিকিউর জায়গায়, সেফ জায়গায় রাখে।
আজকে মোদির আমলে যেটা হয়েছে যে খোদ সরকার এই ব্যাংকে টাকা রাখা শুধু আকর্ষণীয় নয়, নিরাপদও নয়, সেটাও বলে দিচ্ছে। তার মানে এই টাকাটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বা শেয়ার মার্কেটে যাতে যায়, সেখানে দাঁড়িয়ে দেখা যাবে গোটা দেশের এই যারা স্মল ইনভেস্টার্স তারা গত কয়েক মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হারিয়েছে। বড় বড় কোম্পানি যখন তার শিট দিচ্ছে, ব্যালেন্স শিটেই তো এই সময়টায় দেয়, মার্চ মাসের পরে, 31শে মার্চের পরে 30শে জুনের মধ্যে সব ব্যালেন্স শিট তৈরি হয়, সেগুলোকে অডিটের রিপোর্টে দেখবে বড় বড় কোম্পানির মুনাফার পাহাড় জমেছে, অথচ যারা স্মল ইনভেস্টার্স, স্মল ডিপোজিটার্স তাদের আয় কমে গেছে। শিল্প সংকটে জিডিপির অবস্থা খারাপ, বেকারি বাড়ছে, অর্থনীতির দুরবস্থা, জিনিসপত্রের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা প্রায় জিরো হবার মধ্যে গেছি। শুধুমাত্র সাম্প্রদায়িকতা উৎপন্ন হচ্ছে, আর যেটাকে বলে জুমলা মিথ্যা প্রতিশ্রুতি ম্যানুফ্যাকচার হচ্ছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই সময়ে, এই বছরে আমাদের হারটা হচ্ছে শূন্য বৃদ্ধির। पूरे देश में ही रेल और बंगाल में खास करके रेल के ज़मीन में नए से विस्थापन किया जा रहा है। विस्थापन का समस्या गंभीर है। हम वामपंथी शुरू से ये कहते आए हैं, सुप्रीम कोर्ट का भी ये राय है, जो लोग 20 साल से ज़्यादा दुकान हो, मकान हो, खेती हो, जहाँ पे जिस ज़मीन पे है वहाँ से उसको अगर विस्थापित किया जाता है तो विकल्प व्यवस्था नहीं करके आप उसको हटा नहीं सकते, हॉकर को नहीं हटा सकते। रेल के गुमटी, रेल लाइन के किनारे, रेल स्टेशन के आसपास, रेल के कारखाने के आसपास काफ़ी ज़मीन पड़ा हुआ है। ये ज़मीन किसका था? किसान का था। अंग्रेज़ के ज़माने में हो चाहे आज़ादी के बाद हो, रेल के कारण सरकार ने उसको लिया। लेकिन आज हमारे जो मुख्यमंत्री हैं, वो जब रेल मंत्री थी, वो जब रेल में बजट पेश की थी, उस पर वो कही थी कि एकदम रेल लाइन पकड़ करके रेल लाइन के दो किनारे जितनी रेल की ज़मीन है वो सब ज़मीन को कमर्शियली एक्सप्लॉइट किया जाएगा। ये पहला, ममता बनर्जी जब रेल मंत्री बनी, बहुत नाम है ना रेल मंत्री का उस समय का, तो उनके बजट का भाषण में ये था और बजट में ये सम्मिलित किया गया। उसमें कह भी दिया गया, एक बजट में 300 करोड़, दूसरे बजट में 800 करोड़ रुपया यहाँ आएगा। कहाँ से आएगा? मतलब रेल की ज़मीन को निजी क्षेत्र में दिया जाएगा। आज मोदी सरकार आकर के रेल के स्टेशन को दे रहे हैं, रेल के लाइन को दे रहे हैं, पटरी के साथ साथ रेल लाइन को दे रहे हैं, और ये तमाम ज़मीन को वो अपने, इसको बोलते हैं क्रोनी कैपिटलिज्म, जिस तरह से खदान दे रहे हैं, जिस तरह से कल कारखाना दे रहे हैं, जिस तरह से किसानों के विरोध में वो बिल ले आकर के खेती को दे रहे थे, उसी तरह से रेल की ज़मीन को भी वो निजी कंपनी को देना चाहते हैं। कि वो व्यवहार में आया रेल का, नहीं तो वो तो पड़ा था ज़मीन। आज उसको जब वो वहाँ मार्केट बन गया या बाज़ार हो गया या मकान हो गया, तो उसको वो कमर्शियली एक्सप्लॉइट कर रहे हैं। यहाँ ममता से लेकर के मोदी सरकार का ये पॉलिसी है, और हम वामपंथी शुरू से ही ये तमाम विस्थापन के विरोध में लड़ रहे हैं। चाहे वो देवचा पाचामी में खदान के नाम पर अदानी को देने के लिए मोदी और ममता का फैसला हो, और 22,000 लोगों को वहाँ से हटाने की कोशिश किया जाए, आदिवासी गैर आदिवासी सब मिलकर के लड़ाई लड़ रहे हैं, हम उसके साथ हैं। चाहे रेल की ज़मीन में, चाहे वो बागनान स्टेशन में हो, चाहे आसानसोल में हो, चाहे वो सिलीगुड़ी में हो, हम वामपंथी उसके विरोध में लड़ाई लड़ रहे हैं। और जब सांसद हम थे, चाहे वासुदेव आचार्य हों चाहे हम हों, हम लोग शुरू से ही रेल मंत्रालय, रेल बोर्ड तक लड़े हैं। लेकिन जिसके ऊपर ये नोटिस आ रहा है उनको एकत्रित होना पड़ेगा। हमारा पार्टी का काम है उनको एकत्रित करना, और फिर DRM से लेकर के रेलवे, ईस्टर्न रेल के जनरल मैनेजर तक हम इस लड़ाई को ले जाएंगे। लेकिन किसी को वैकल्पिक व्यवस्था नहीं दे करके आप उनका विस्थापन नहीं कर सकते।